আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলবো দেশের প্রথম সারির ভারতীয় দালাল এবং স্বাধীনতা 2.0 প্রথম রাজাকার ও দেশের প্রধান নিয়ন্ত্রিত পত্রিকা ও ঢাকার ইন্ডিয়ান হাই কমিশনের একমাত্র আনঅফিসিয়াল মুখপত্র এই সময়ের সবচেয়ে কঠিন গাঢ় অন্ধকারচ্ছন্ন একটি গলি নিয়ে, যার নাম প্রথম আলো। ওরফে প্রথম অন্ধকার। নাম প্রথম আলো হলেও তাদের কৃত কুকর্মের ফলে সেখানে অবশিষ্ট হয়তো আর কোনো আলো বাকি নেই। অন্ধকারে ছেয়ে গেছে আবর্জনাময় পুরো প্রথম আলো নামক নর্দমাটি। তাই তাকে প্রথম অন্ধকার ডাকাই সমীচীন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্লট পরিবর্তন হওয়ার পর যখন সকল শ্রেণী পেশার মানুষ দেশকে নতুনভাবে সাজাতে গুছাতে প্রস্তুত, ঠিক তখনও এই ভারতের দালাল পত্রিকাটি জনগণের সামনে ভারতের দোষগুলো ঢেকে বিভিন্ন ব্যাখ্যা দাঁড় করাতে ব্যস্ত। আন্দোলন চলাকালীন রাহুল আনন্দের বাড়িতে আগুন লাগাকে কেন্দ্র করে এই প্রথম আলোয় সর্বপ্রথম নিউজ করে যে এক কাপড়ে রাহুল আনন্দ তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে বাড়ি থেকে বের হতে হয়েছিল। আরেকটি নিউজ করে রাহুল আনন্দ বলছে এত কিছুর পরও যদি এই দেশে শান্তি আসুক। দেশে এরকম অস্থিতিশীল একটা পরিস্থিতিতে যেখানে পার্শ্ববর্তী দেশ থেকে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য প্রাণপণে লড়ে যাচ্ছিল তারা, আর এর বিরুদ্ধে দেশের সকল শ্রেণীর মানুষ একযোগে প্রতিহত করছিল, ঠিক তখনও এই প্রথম আলো নামক বিস্ফোরাটা সেই সাম্প্রদায়িক দাঙ্গার আগুনে ঘি ঢেলে দিচ্ছিল। জনরোষে পরে তখন আবার তারা এসে বলেছে যে রাহুল আনন্দের বাড়িতে আগুন দেওয়ার পেছনে ধর্মের কোনো সম্পর্ক নেই। সাম্প্রতিক সময়ে চলমান যে ভয়াবহ বন্যা, যে বন্যায় বাংলাদেশের 10টি জেলার প্রায় 40 লক্ষ মানুষ এখন পানিতে ভাসমান অবস্থায় আছে। ভারতের তৈরি করাই কৃত্রিম বন্যায় বাংলাদেশের মানুষের বিজয়ের সুখ হারিয়ে গেছে। নতুনভাবে উঠে দাঁড়ানোর জন্য সকলে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে। ঠিক তখনও এই বন্যার জোয়ারকে ঘোরানোর জন্য ভারতের হয়ে দালালিতে ব্যস্ত প্রথম আলো নামক এই নর্দমাটি। তারা নিউজ করছে ভারী বৃষ্টি ও উজানের পানিতে প্লাবিত 8 জেলা, অথচ তাদের আরেকটি নিউজ লক্ষ্য করুন যে ত্রিপুরায় ভয়াবহ বন্যা, খুলে দেওয়া হয়েছে জলধারের গেট। বাংলাদেশের 8 জেলার সাথে ভয়াবহ শব্দটা কেন ব্যবহার করলো না প্রথম আলো? তারা নিউজ করেছে কয়েকদিনের টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অংশে বন্যা দেখা দিয়েছে। নিউজের কোথাও স্বামী বা ভাসুরের নাম মুখে নিতে দেখা যায়নি এই প্রথম অন্ধকার নামক নর্দমাটিকে। তারা নিউজ করছে প্রতি মাসের শুরুতে আবহাওয়া অধিদপ্তর ওই মাসের আবহাওয়া পরিস্থিতির দীর্ঘমেয়াদী পূর্বাভাস দেয়। চলতি মাসের শুরুতে সেই পূর্বাভাসে বলা হয়েছিল এ মাসে দেশের উত্তরাঞ্চল, উত্তর মধ্যাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। মৌসুমী বায়ুর প্রভাবে অতি বৃষ্টির কারণে এই বন্যা হবে বলে জানানো হয়েছিল। এর মধ্যে এখন উত্তর মধ্যাঞ্চল, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং দক্ষিণ পূর্বাঞ্চলের কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও নোয়াখালী বন্যা কবলিত হয়ে পড়েছে। শুধু তাই নয়, তারা বন্যা বিশ্লেষককে দিয়ে বিভিন্নভাবে বিশ্লেষণ করে এটা প্রমাণ করতে চেষ্টা করেছে যে এই বন্যার পেছনে ভারতের কোনো হাত নাই, ভারত ইচ্ছা করে এটা করেনি, অতি বৃষ্টির কারণে এটা সৃষ্টি হয়েছে। এবার আসুন অন্যরকম একটি টপিকে। দেশের মানুষ দীর্ঘদিন ধরে রাতে ঘুমাতে পারছে না। বন্যার্থ মানুষ কিভাবে দিন কাটাচ্ছে সে চিন্তায় দেশের মানুষ দিশেহারা। তাই তো ছোট বড় সকল শ্রেণী পেশার মানুষ পাগলের মতো বন্যার্থদের জন্য সাহায্য সহযোগিতা করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসাবে দেশের প্রায় সব জায়গায় ত্রাণ সংগ্রহ কর্মসূচি পালিত হচ্ছে। আর এই ত্রাণ সংগ্রহ কর্মসূচির সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা যারা পালন করছে তাদের নাম হলো আস-সুন্নাহ ফাউন্ডেশন। সুন্নাতে হোক জীবনের জাগরণ, আশুক মানুষ ডেকে যাব ইসলামে আমরণ। স্বপ্ন দেখি সুন্নাতে হোক জীবনের জাগরণ, আশুক মানুষ ডেকে যাব। তাদের করার পরিসীমা কতটুকু সেটা অবশ্যই আপনার জানা আছে, নতুন করে বলার কিছু নেই।
কিন্তু এই প্রথম আলো বন্যার্থদের জন্য কে কি করছে সেই বিষয় নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে। সেখানে বিভিন্ন সংগঠন, বিভিন্ন ধর্ম, বিভিন্ন পেশার মানুষদের অভিব্যক্তি পেশ করা হয়, তারা কে কিভাবে সেখানে কাজ করছে সব কিছু তুলে ধরা হয়। কিন্তু মজার ব্যাপার হলো আস-সুন্নাহ ফাউন্ডেশনের কথা অথবা ইসলামিক কোনো সংগঠনের কথা তারা সেই রিপোর্টে উল্লেখ করেনি। এটার দ্বারা খুব সহজেই প্রমাণিত হয় যে এই বাংলাদেশ স্বাধীনতা 2.0 উপর দাঁড়িয়ে থাকলেও তারা এখনো সেই ফেসিবাদীর উপরেই দাঁড়িয়ে আছে। এবার তো সময় হয়েছে প্রথম আলোকে কেল্লা ফতে পাঠানোর। তবে তার আগে চলুন প্রথম আলোর ইতিপূর্বে কৃত যে কুকর্মগুলো আছে সেগুলো একটু আলোচনা করে শরীরের রক্ত গরম করে নেই। 17 সেপ্টেম্বর 2007 প্রথম আলোর কৌতুক ম্যাগাজিন আলপিনের 431তম সংখ্যায় স্থান পাওয়া একটি কার্টুন নিয়ে তখন বাংলাদেশে সমালোচনার ঝড় ওঠে। কার্টুনিস্ট আরিফুর রহমানের আঁকা কার্টুনটির বিষয়বস্তু, শিক্ষক সে তার ছাত্রকে জিজ্ঞাসা করে তোর বাপের নাম কি? তখন সেই ছাত্র উত্তর দেয় সাদিক। তখন শিক্ষক ধমক দিয়ে বলে, এই তোকে কতদিন বলেছি নামের আগে মোহাম্মদ লাগাতে, তুই মোহাম্মদ লাগাতে ভুলে যাস কেন? কিছুদিন পর ছাত্রের সাথে যখন তার দেখা হয় তখন সেই ছাত্রকে শিক্ষক জিজ্ঞেস করে, কিরে তোর হাতে এটা কি? তখন ছাত্র উত্তর দেয় মোহাম্মদ বিড়াল। ছাত্রটির হাতে একটা বিড়াল ছিল। এই জায়গায় আরেকটি গল্প প্রচলিত আছে যে সেই শিক্ষক ছাত্রকে জিজ্ঞাসা করে তোর বাপের নাম কি? ছাত্র বলে যে সাদিক। তখন শিক্ষক ধমক দিয়ে বলে তোকে কতদিন বলেছি নামের আগে মোহাম্মদ লাগাতে। তো আরেকদিন ছাত্রের সাথে শিক্ষকের দেখা হলে শিক্ষক জিজ্ঞেস করে, কিরে তুই দুপুরে কি দিয়ে খেয়েছিস? তখন সেই ছাত্র বলে মোহাম্মদ আলু। এই গল্পটার মাধ্যমে আমাদের সকলের হৃদয়ের স্পন্দন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বাংলাদেশ সহ বিশ্বের মুসলিম দেশগুলোতে সন্তানের নাম রাখার ক্ষেত্রে নামের পূর্বে মুহাম্মদ শব্দটি যুক্ত করা হয়, এই বিষয়টাকে ব্যঙ্গ করা হয়েছে। যদিও তখন তুমুল আন্দোলনের মুখে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সবার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। চলুন এবার প্রথম আলোর আরেকটি কুকর্মের গল্প জেনে আসি। মা দিবস উপলক্ষে তারা আমার মা শিরোনামে একটি লেখা ছেপেছে। লেখাটি মূলত লিখেছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। তার নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত চমৎকার একটি স্মৃতিকথা, একজন সফল, শিক্ষিত এবং অনুকরণীয় মানুষের শৈশবের কথা। সেই শৈশবের সাথে উতপ্রুতভাবে জড়িয়ে থাকা মহিয়সী একজন মায়ের কথা, দারিদ্র্যের সাথে সংগ্রাম করে পড়ালেখার জন্য কষ্টের কথা, অনেক টানাপোড়েনের মাঝেও পরিবারের ছোট ছোট সুখ দুঃখের কথা। সব কিছুর পেছনে কিভাবে একজন মা তার সুখের হাসিটুকু ধরে রেখে সবচেয়ে বেশি কষ্ট করে যান তার কথা। খুব ভালো একটি লেখা। যে কথায় আছে না, শয়তান যখন কোনো ভালো কাজ করে তখন সেই ভালো কাজের পেছনে খারাপ উদ্দেশ্য থাকে। অঞ্জলি সরকার নামে একজন এটি অনুবাদ করেছেন। তবে এখানে অনুবাদকের দোষ দিয়ে লাভ নাই, কারণ কোনো একটা লেখা থেকে আমি কিছু কাটছাট করে ছাপাবো সেটা সম্পাদকের অনুমতি সাপেক্ষে হবে না বা সম্পাদকের ইশারায় হবে না, এটা তো মানা যায় না। লেখাটা ছিল এরকম, স্যারের বাসায় পড়ে বাড়ি ফিরতে ফিরতে 5:30 বেজে যেত। তখন দেখতাম বাবা আমাকে ফজরের নামাজে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। নামাজ পড়ার পর আরবি স্কুলে কোরআন শরীফ পড়তে যেতাম। এরপর 3 কিলোমিটার দূরের রেল স্টেশনে যেতাম খবরের কাগজ আনার জন্য। এখানে প্রথম আলো লিখেছে পড়া শেষে 5:30টার দিকে বাড়ি ফিরতাম, তারপর 3 কিলোমিটার দূরের রেল স্টেশনে যেতাম খবরের কাগজ আনতে। এখানে দুইটা বাক্যের মাঝখানে নামাজ পড়ার কথা এবং কোরআন শরীফ পড়ার যে স্মৃতি কথাগুলো ছিল সেগুলো প্রথম আলো খুব সুন্দরভাবে কেটে ফেলেছে। অথচ এপিজে আব্দুল কালাম তিনি কত সুন্দরভাবে তার স্মৃতিগুলো এখানে তুলে ধরেছিলেন। আরেকটি লেখায় এপিজে আব্দুল কালাম লিখেছেন, আমার মা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেন। ওই সময় তাকে অত্যন্ত পবিত্র দেখাতো। যখনই আমি তাকে নামাজ পড়তে দেখতাম আমি অনুপ্রাণিত হতাম, আলোড়িত হতাম। এখানে এসে এপিজে আব্দুল কালামের এই পুরো উপসংহারটাকে গায়েব করে ফেলেছে। অর্থাৎ তার মা নামাজ পড়তেন এবং সেই সময় তাকে অনেক পবিত্র দেখাতো। এই যে সুন্দর একটা স্মৃতি, একজন মুসলমান মহিয়সী নারীর সন্তান গর্ব করে তার মায়ের সেই স্মৃতিটা লেখা আকারে প্রকাশ করেছে, প্রথম আলো এই জিনিসটাকে কেটে ফেলেছে। এ তো প্রথম আলোর মাত্র 2টা ধর্মবিদ্বেষী কর্মকাণ্ড আপনাদের সামনে উপস্থাপন করলাম। সময়ে সময়ে প্রথম আলো এরকম আরো অহরহ ধর্মবিদ্বেষী কর্মকাণ্ড বাস্তবায়িত করেছে বাংলার মাটিতে। 8 বছর আগে 2016 সালে বৃষ্টির সিজনে ইন্ডিয়া থেকে একটি বন্য হাতি বন্যার পানিতে ভেসে
কুড়িগ্রামের বৌমারি বর্ডার দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। নিমিষে উৎপত্তিগত ও আদর্শগতভাবে ইন্ডিয়া প্রতি বাংলাদেশের মিডিয়া হাতিটাকে একটি সাই আপে পরিণত করে এবং বাংলাদেশের মানুষের চিন্তা জগতের উপর ইন্ডিয়ান কন্ট্রোলের একটি প্র্যাকটিস সেশন পরিচালনা করে। দেশের প্রধান র নিয়ন্ত্রিত পত্রিকা ও ঢাকার ইন্ডিয়ান হাই কমিশনের আনঅফিসিয়াল মুখপত্র হিসাবে খ্যাত ওই হাতির ভেসে আসা ও উদ্ধারের উপরই প্রথম আলো একাই প্রায় 2 ডজন স্টোরি করে। সেই প্রথম আলো দেশের পূর্বাঞ্চলে ইন্ডিয়ার সৃষ্ট কৃত্রিম বন্যায় 40 লক্ষ মানুষ আক্রান্ত হওয়াকে কি স্পষ্ট অবহেলার সাথে কভার করছে এবং বন্যার সূত্রপাতের ব্যাপারে অসত্য ও অসম্পূর্ণ প্রচারণা চালাচ্ছে। সবাই ইতিমধ্যে দেখেছেন। এত কিছু দেখার পরও আপনি কিভাবে সকাল সকাল প্রথম আলো নামক এই নর্দমাটি হাতে নিয়ে দিনটা শুরু করতে চান? আপনি কিভাবে এখনো এই প্রথম আলো নামক দালাল ডাকাতদেরকে বয়কটের ডাক দিতে সাহস পাচ্ছেন না? সেই 2007 সালে এদের সমূলে মূলোৎপাটন করার যে আন্দোলন শুরু হয়েছিল, এখনো কি সেটা বাস্তবায়নের সময় হয়নি? হাসিনা তো এই দেশ ছেড়ে চলে গেছে, কিন্তু সে দিল্লিতে বসে যে ষড়যন্ত্রগুলো এই দেশকে নিয়ে আঁকছে, সাধারণ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে থাকা স্বাধীনতাকে বিনষ্ট করার জন্য যে ঘৃণ্য নীল নকশা সে তৈরি করছে, সেগুলো বাস্তবায়নের জন্য এই দেশের মাটিতে থাকা এই স্বাধীনতা 2.0 প্রথম রাজাকার হলো প্রথম আলো এবং তার সাথে ডেইলি স্টার পত্রিকা সহ ভারতীয় সকল টেলিভিশন চ্যানেল এবং ভারতীয় সকল কোম্পানি এবং পণ্য। আমাদেরকে এই মুহূর্তে ভারতীয় সব কিছু বয়কট করতে হবে, নয়তোবা প্রতি বছরই ভারতের এরকম কৃত্রিম বন্যার শিকার হয়ে হাজার হাজার মানুষের প্রাণ হারাতে হবে, লক্ষ লক্ষ মানুষ গৃহহারা হবে এবং আমাদেরকে এভাবে হাই হুতাশ করে যেতে হবে। এখন সময় এসেছে নিজেদের ইমেজ ঠিক করার, সময় এসেছে নিজেদের স্ট্যাটাসকে পুনরুদ্ধার করার। আমরা আয়তনে ছোট্ট হতে পারি, কিন্তু আমাদের বুক ভরার সাহস আছে। আমরা যে কোনো দুর্যোগ মোকাবেলায় ঝাঁপিয়ে পড়তে পারি নিজেদের সর্বস্ব দিয়ে। ছোট্ট 10 বছর বয়সের শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকল দুর্যোগ মোকাবেলায় আমরা এক হয়ে গেছি। এখন আমাদের কোনো ভয় নেই। এখনই আমাদের সময় ভারতকে বয়কট করার, ভারতকে দেখিয়ে দেওয়ার যে আমরা স্বাধীন রাষ্ট্র। আয়নাঘরে যাওয়ার পূর্বে দেয়া ব্রিগেডিয়ার আজমির সেই স্ট্যাটাস বর্তমান সময়ে আরও প্রাসঙ্গিক হয়ে ধরা দিয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি 2016 সালের 11 জুলাই তিনি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেন, আপনি কি আপনার দেশকে ভালোবাসেন? উত্তর হ্যাঁ হলে তাহলে প্রমাণ দিয়ে যান। কিভাবে? কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া এক্ষুনি বর্জন করুন প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা, ভারতীয় পণ্য, ভারতীয় টিভির সকল চ্যানেল। যদি এসব বর্জন করতে না পারেন, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার দেশপ্রেম খাঁটি নয়, তাতে প্রচুর খাদ রয়েছে। আর যদি তাই হয়, গা ঝাড়া দিয়ে উঠুন, খাদ ঝেড়ে ফেলুন এবং সত্যর সিদ্ধান্ত নিয়ে সাহসের সাথে এই কাজগুলো করে ফেলুন। আমার, আপনার, আমাদের সকলের দেশপ্রেম জয়ী হোক।